ঈদ মোবারক প্রিয় দর্শক মণ্ডলী। এবারের ঈদে যে ওয়েব সিরিজগুলো মুক্তি পাচ্ছে তাদের মধ্যে সবারই আগ্রহের লিস্টে একদম টপেই থাকবে ক্যাকটাস নামের ওয়েব সিরিজটি, যেটি মুক্তি পেয়েছে চরকি ওটিটি প্ল্যাটফর্মে। আপনাদের নিশ্চয়ই শিহাব শাহিনের মাইসেলফ অ্যালেন স্বপনের কথা মনে আছে। ইয়াবা সম্রাট অ্যালেন স্বপনের দুটো ওয়েব সিরিজই কিন্তু আমাদের চ্যানেলে রিভিউ করা আছে। অ্যালেন স্বপনের স্পাই ইউনিভার্সের নতুন একটি সিরিজ হচ্ছে এই ক্যাকটাস। তবে অ্যালেন স্বপনের সিরিজগুলো আগে না দেখলেও কোনো সমস্যা নেই, কারণ সেখানকার কিছু চরিত্র এখানে থাকলেও ক্যাকটাসের কাহিনী সম্পূর্ণ আলাদা। ক্যাকটাসের মূল চরিত্রে আছে মানসিফ নামের এক যুবক। বুয়েট ড্রপ আউট এই তীব্র মেধাবী ছেলেটি কম্পিউটারে ভীষণ পারদর্শী হলেও তার এক্সপার্টিসগুলো সে খরচ করে হ্যাকিংয়ের কাজে। আমরা শুরুতেই তাকে দেখতে পাই গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায়। স্বপ্নে সে দেখছে তার মা তার জন্য পরম মমতায় পরোটা, মাংস, ডিম আর এক কাপ দুধ চা নিয়ে আসছেন। মায়ের হাতের খাবারের সেই পরিচিত ঘ্রাণে তার মনটা ভরে ওঠে। কিন্তু হঠাৎ করেই স্বপ্নটা ভেঙে যায়। চোখ মেলে মানসিফ নিজেকে আবিষ্কার করে জেলখানার চার দেয়ালের মাঝে। এখানে মায়ের হাতের মমতা মাখানো খাবার নেই, আছে শুধু জেলখানার শক্ত রুটি আর পানসে শুকনো ভাজি। জেলখানায় মানসিফের পরিচয় এখন কয়েদি নাম্বার ৩৪৭। এখানে তার ১ বছর কেটে গেছে। হঠাৎ একদিন একজন গার্ড এসে তাকে ডিআইজি বরুণ নামের একজন পুলিশ কর্মকর্তার রুমে নিয়ে যায়। সেখানে মানসিবের জন্য অপেক্ষা করছিল এক বিশাল চমক। তার সামনে রাখা হয়েছে সোনারগাঁও হোটেল থেকে আসা দামি খাবারের পার্সেল। মানসিফ খুব ভালো করেই জানে এই রাজকীয় খাবারের পেছনে নিশ্চয়ই কোনো গূঢ় উদ্দেশ্য বা যদি কিন্তু লুকিয়ে আছে। তবুও সে বিন্দুমাত্র বিচলিত না হয়ে আয়েশ করে খাবারটা খেতে শুরু করে। তার অবচেতন মনে তখন বাজছিল মাইলস ব্যান্ডের কোনো এক জনপ্রিয় গানের সুর। মানসিফ আসলে একজন তুখোর হ্যাকার, যাকে হ্যাকিং জগতে সবাই গ্রে হ্যাট হ্যাকার নামে চেনে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করে সেখানে নীতিবাক্য লিখে একটা গাধার ছবি নিয়ে পোস্ট করে রেখেছিল ৩ দিন। এ কারণেই মূলত তার ৫ বছরের জেল হয়েছে। কিন্তু ডিআইজি বরুণের দাবি গ্রে হ্যাট হ্যাকার ছাড়াও মানসিভের আরেকটা পরিচয় আছে, সেটা হলো ক্যাকটাস। ডার্ক ওয়েবের এক বিখ্যাত বাংলাদেশি হ্যাকার হলো ক্যাকটাস। সে কিছুদিন আগেই এক অ্যাম্বাসেডরের গার্লফ্রেন্ডের জন্য আনা বিদেশি গাড়ি পোর্ট থেকে কোনো কাগজপত্র ছাড়াই একদম ডিপ্লোম্যাটিক জোনে নিয়ে এসেছিল। তবে মানসিফ দাবি করে সে ক্যাকটাস নয়। তবে ডিআইজি বরুণ এটা নিয়ে কথা না বাড়িয়ে তাকে একটা ডিল অফার করে। সরকার তাকে দিয়ে একটা বিশেষ হ্যাকিং অপারেশন চালিয়ে নিতে চায়। বিনিময়ে তার বাকি ৪ বছরের সাজা মাফ করে দেওয়া হবে। কিন্তু মানসিফ সোজাসাপটা জানিয়ে দেয় সে ক্যাকটাস নয়, আর সরকারের দালালি সে করতে রাজি নয়। কর্তৃপক্ষ যখন তাকে তার পরিবারের কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, তখনও সে নিজের সিদ্ধান্তে অটল থাকে। সবশেষে সোনারগাঁও হোটেলের সেই অবশিষ্ট দামি খাবারগুলো সে তার কারাবন্দী সঙ্গীদের সঙ্গে শেয়ার করে নেয়। মাথা নত না করার এক অদ্ভুত জেদ নিয়ে মানসিফ ফিরে যায় তার অন্ধকার প্রকোষ্ঠে। শুরু হয় এক নতুন অধ্যায়ে। এখন আপনাদের মনে হতে পারে, কেন শাস্তি কমানোর লোভ দেখানোর পরও মানসিফ কাজটি করতে রাজি হলো না? তার কি নিজের পরিবারের প্রতি কোনোই ভালোবাসা নেই? এই ব্যাপারটা ক্লিয়ার হতে হলে আমাদেরকে যেতে হবে ১৮ মাস আগে, যখন মানসিফ ছিল মুক্ত। ঘরের ভেতরে হ্যাকিংয়ের সব ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন ধরনের সার্ভার আর দামি দামি ইলেকট্রনিক্সের সামগ্রী নিয়ে মানসিফের ঘুম ভাঙত বেশ দেরিতে। বেশিরভাগ দিনই তার বড় বোন তার মাথায় এক বালতি পানি ঢেলে তার ঘুম ভাঙাতো। তাদের বাসায় থাকতো তার কাজিন সাদিয়া। সাদিয়ার বিয়ের কথা চলছিল মেজবাহ নামের এক ছেলের সঙ্গে। মেজবার সঙ্গে অবশ্য সাদিয়ার প্রেমও চলছিল। সবাই যখন সাদিয়ার বিয়ের খরচ নিয়ে কথা বলছিল, তখন মানসিফ একাই ২০ লাখ টাকা দিতে চায় বোনের বিয়ের খরচ হিসাবে। বুয়েটের স্টুডেন্ট হিসাবে টিউশনি করে টাকা পেয়েছে বলে সে পরিবারকে জানালেও আসলে সে ডার্ক ওয়েবে নানান হ্যাকিংয়ের কাজ করে টাকা আয় করত। কিন্তু এই হ্যাকিংয়ের বিদ্যা নিজের বোনের হবু স্বামীর চরিত্র যাচাইয়ের কাজে ব্যবহার করতে গিয়ে গুবলেট পাকিয়ে ফেলে মানসিফ। সাদিয়ার সঙ্গে যার বিয়ের কথাবার্তা চলছিল, অর্থাৎ সেই মেজবার ফোনে একটা লিঙ্ক পাঠিয়ে তার মোবাইলের অ্যাক্সেস নিয়ে নেয় সে। তারপর মোবাইলের গ্যালারিতে হিডেন ফোল্ডারে খুঁজে পায় মেজবার কালো অতীত। সে দেখতে পায় মেজবার সঙ্গে অন্য এক ছেলের ঘনিষ্ঠ ছবি। বাসায় কাউকে কিছু না বলে সরাসরি মেজবার অফিসে চলে যায় সে, এবং তাকে বলে তার কাজিনকে বিয়ে না করে বিয়েটা ভেঙে দিতে। আর সে যদি বিয়ে ভেঙে না দেয়, তাহলে সে যে একজন সমকামী সে কথা মানসিফ সবাইকে বলে দেবে। মেজবা উপায় না পেয়ে বিয়ে ভেঙে দেয়, কিন্তু সাদিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল, কাজেই সাদিয়া ব্যাপারটা মানতে পারে না।
সাদিয়া মানসিফকে চার্জ করলে মানসিফ তাকে সব বলে দেয় যে সে কেন মেজবাকে বিয়ে ভেঙে দিতে বলেছে, কিন্তু মেজবার অতীতে কোন ছেলের সাথে কি সম্পর্ক ছিল সেগুলা কিছুই সাদিয়ার কাছে আর ম্যাটার করে না। কিন্তু মেজবা যখন জানতে পারে সাদিয়া তার কালো অতীত জেনে গেছে, তখন সে ছাদ থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করার চেষ্টা করে। ক্রিটিক্যাল অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন সাদিয়ার মানসিফের ওপর প্রচণ্ড রাগ ওঠে। কিছুদিন আগে মানসিফ একটা কাজ করেছিল, সেটা হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করে সেখানে একটা গাধার ছবি পাবলিশ করে রেখেছিল। এরপর পুলিশের সাইবার টিম অনেক খুঁজেও কাজটা কে করেছে তার হদিস পায়নি। সাদিয়া মানসিফের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য 999-এ ফোন করে বলে, আপনারা কি সেই হ্যাকারকে খুঁজছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক করেছে? অবশ্য পরবর্তীতে সে বুঝতে পারে সে ভুল করছে, তাই ফোন কেটে দেয়। কিন্তু পুলিশ আর ভুল করে না। তারা ঠিকই সেই ফোন নাম্বার ট্রেস করে পরদিন সকালে তাদের বাড়িতে হানা দেয় এবং মানসিফের রুমে গিয়ে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করে তাকে ধরে নিয়ে যায়। তবে মানসিফের একটা গোপন ল্যাপটপ ছিল যেটা সাদিয়া সরিয়ে ফেলেছিল। মানসিফকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় একজন পুলিশ অফিসার সাদিয়াকে চোখের ইশারায় ধন্যবাদ দিচ্ছে। এ ব্যাপারটাই তাকে ভেতর থেকে একদম ভেঙে চুরে দেয়। এ কারণেই মূলত সে পরিবারের কাছে ফিরে যেতে চায় না। তবে সে একটা ব্যাপার ক্যালকুলেশন করতে ভুল করে ফেলে, সেটা হলো সে ভেবেছিল তাকে পুলিশ যে অফারটা দিয়েছে সেটা তার চয়েস। কিন্তু আসলে সরকারের ওপর মহল থেকে যখন এরকম কোনো নির্দেশনা আসে তখন সেটা না করার ক্ষমতা একজন সাধারণ কয়েদির থাকে না। পরদিন মানসিফকে একদল কয়েদি আক্রমণ করে এবং মারধর করে। রাতে মানসিফ ব্যথায় তার রুমে কাতরাচ্ছিল, আর অন্যদিকে যারা তাকে মারধর করেছিল তাদের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। খুনের দায়ে পরদিন জেলার সাহেব মানসিফকে জেল থেকে ধরে নিয়ে আসে। তারা একটা মিথ্যা সাক্ষীও হাজির করে যে দাবি করেছে যে সে দেখেছে মানসিফকে হাতুড়ি দিয়ে লোকটাকে মেরে ফেলতে। মানসিফ তখনই বুঝে যায় পুলিশ সবকিছুই করছে যাতে সে তাদের শর্তে রাজি হয়। তখন সে সিসি ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্বীকার করে যে সেই ক্যাকটাস নামের সেই হ্যাকার। সাথে সাথেই ডিআইজি বরুণ সাহেবের ফোন আসে জেলারের কাছে। তারপরের দিন কোনো অফিসিয়াল রেকর্ড না রেখেই খুবই সংগোপনে মানসিফকে জেল থেকে বের করা হয়। বাইরে ডিআইজি বরুণ গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। সে মানসিফকে একটা ভিভিআইপির বাসায় নিয়ে যায়। যার বাসায় তাকে নিয়ে যাওয়া হয়েছে তার নাম হচ্ছে লাল ভাই। এই লাল ভাই প্রধানমন্ত্রীর আত্মীয় হওয়ায় ক্ষমতাসীন দলের নেতারা তার কথায় উঠবোস করে। লাল ভাই শুরুতেই মানসিফকে একটু যাচাই করে দেখতে চায়। যেহেতু মানসিফ ডার্ক ওয়েবে মানুষের অনেক খবরাখবর রাখে, তাই তার নিজের সম্পর্কে কিছু গোপন কথা বলতে বলে সে। মানসিফ তখন লাল ভাইয়ের বিভিন্ন গোপন কথা, যেমন বিভিন্ন কাজের কন্ট্রাক্ট থেকে সে কত % টাকা ঘুষ নেয়, পুলিশের বদলি করাতে সে কত টাকা নেয়, সেসব ইনফরমেশন গড় করে বলে দেয়। তারপর তাকে প্রশ্ন করে অ্যাম্বাসেডরের গার্লফ্রেন্ডকে কিভাবে সে ফাঁসালো। আসলে ডার্ক ওয়েবে সে একটা বাউন্টি পেয়েছিল, যেখানে টাকার বিনিময়ে সুরমা জামান নামের এক মডেলকে ধরিয়ে দিতে বলা হয়েছিল। তখন সে প্ল্যান করে অ্যাম্বাসেডরের একটা গাড়ি ট্যাক্স ফাঁকি দিয়ে তার বাড়ির সামনে রেখে আসার জন্য 3টা দলকে হায়ার করে। প্রথম দলটা পোর্ট থেকে গাড়িগুলোকে খুলে ফেলে, দ্বিতীয় দল সবজির ট্রাকে করে সেটাকে ঢাকায় নিয়ে আসে, আর তৃতীয় দল গাড়িটাকে অ্যাসেম্বল করে মডেলের বাড়ির সামনে এনে রাখে। তারপর পুলিশ সেই বাড়িতে রেড দেয় এবং ট্যাক্স ফাঁকি দিয়ে গাড়ি আনার অপরাধে সুরমা জামান এবং তার বয়ফ্রেন্ড অ্যাম্বাসেডরকে আটক করে। তবে মানসিফ প্রত্যেকটা কথাতেই লাল ভাইকে বেশ অবজ্ঞা করে কথা বলছিল, কারণ লাল ভাই তার কাছে একজন টেরোরিস্ট। তবে লাল ভাইও তাকে বলে মানসিফও তো টাকার বিনিময়ে হ্যাক করে থাকে এবং বিভিন্ন অবৈধ কাজ করে থাকে, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কি? মানসিফ তখন জানায় ডিফারেন্স হলো লাল ভাই টাকা দিয়ে মানুষ হত্যা করে বা করায়, কিন্তু সে কখনো মানুষ হত্যা করেনি। লাল ভাই মানসিফের উপরে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ ক্ষমতার দাপটে তার সামনে এই কথাগুলো কখনো কেউ বলার সাহস পায়নি। যাই হোক, আপাতত মানসিফকে সে একটা অ্যাসাইনমেন্ট দেয়। অ্যাসাইনমেন্টটা সফলভাবে করতে পারলে তার বাকি 4 বছরের জেল মওকুফ হয়ে যাবে, আর যদি না করতে পারে তাহলে জেলখানায় কয়েদি হত্যার অভিযোগে তার ফাঁসি হয়ে যাবে। কাজটা হলো জাহাজে করে কক্সবাজারে একটা কন্টেইনার আসবে, সেই কন্টেইনারটাকে পৌঁছে দিতে হবে আখাউড়া সীমান্তে। তবে কন্টেইনারের ভেতরে কি আছে সেটা জানা যাবে না। কাজটা করতে গিয়ে সরকারের কোনো সাহায্য পাবে না মানসিফ, তবে লাল ভাই তাকে একটা ব্যাগ ভর্তি টাকা পয়সা দিয়ে দেয় কাজটা শেষ করার জন্য। এই সময় দেশে সরকার পতনের জন্য একটা আন্দোলন চলছিল। এই আন্দোলনের মাঝেই চট্টগ্রাম চলে যায় মানসিফ। কক্সবাজারে সাহায্য করার জন্য সে একটা লোককে হায়ার করেছিল। এই লোকটা আর কেউ নয়, সেই মংপ্রু, যাকে আমরা অ্যালেন স্বপনের সাথে বার্মা থেকে ইয়াবা পাচার করতে দেখেছিলাম।
আপাতত অ্যালেন স্বপন না থাকার কারণে তার অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। ইয়াবা বাজারের সব রোড বন্ধ থাকায় এখন অবৈধ কন্টেইনার খালাস করে টাকা উপার্জন করছে মংপ্রু। জাহাজ থেকে কন্টেইনার লরিতে করে চট্টগ্রাম পার করার জন্য লোকাল একজনের সাহায্য নেয় তারা, যার নাম ছিল মৌলভী সাহেব। অ্যালেন স্বপন হঠাৎ করে তার টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ায় মৌলভী সাহেব মংপ্রুর উপর বেশ রেগেছিল। তবে কাজটা করার জন্য মানসিফ মৌলভী সাহেবকে 10 লাখ টাকা দিতে চাইলে সে ডিলটা লুফে নেয়। কথা ছিল মৌলভী সাহেব জাহাজ থেকে মালটা লরিতে তুলে দেবে এবং এলাকা পার করে দেবে। কিন্তু আমরা লক্ষ্য করি সকাল থেকেই কেউ একজন দূরবীন দিয়ে লক্ষ্য রাখছিল মানসিফ কি করে সেটার উপর। সকালবেলা জাহাজ চলে আসে। মানসিফ জাহাজের ভেতরে প্রবেশ করতেই মংপ্রু তার হাতে একটা পিস্তল তুলে দেয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে সে বুঝতে পারে মৌলভীর লোকটা যে কোনো মুহূর্তে বেইমানি করতে পারে। জাহাজের ক্যাপ্টেন মানসিফকে কন্টেইনার বুঝিয়ে দেয়। জেটিতে নামিয়ে দিয়ে জাহাজ চলে যাবার পর মানসিফ হঠাৎ খেয়াল করে পরিবেশটা থমথমে হয়ে গেছে। সাগরের পাড়ে লরি থাকার কথা সেটা নেই। মৌলানার ফোনও বন্ধ, কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। হঠাৎ চারিদিকে শোরগোল পড়ে যায়। খবর আসে আন্দোলনে সরকার পতন হয়েছে। মুহূর্তের মধ্যে জাহাজের পরিস্থিতি পাল্টে যায়। বিপদ আঁচ করতে পেরে জাহাজের লোকজন যে যার মতো পালিয়ে যেতে থাকে। মানসিফ দ্বিধায় পড়ে যায়। এখন এই বিশাল কন্টেইনার নিয়ে সে কি করবে? সে পাশের একটা চায়ের দোকানে গিয়ে টিভিতে সংবাদের সত্যতা নিশ্চিত করে। ঠিক তখনই একটা অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে। ওপাশ থেকে ঠান্ডা গলায় নির্দেশ দেওয়া হয়, কন্টেইনার যেখানে আছে সেখানেই রেখে এই এলাকা ছেড়ে চলে যাও। কিন্তু মানসিফের মনে খটকা লাগে। সে আবার জাহাজে ফিরে যায়। পরিস্থিতি তখন ভয়াবহ। উত্তেজিত জনতা মৌলভী সাহেবের বাড়িঘর ভেঙে চুরমার করে ফেলেছে। কারণ এতদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে মৌলভীর লোকেরা এলাকায় বেশ ভালোই অত্যাচার চালিয়েছে। এই কন্টেইনার পার করার কাজটা দিয়েছিল তাকে লাল ভাই। তাকেও ফোনে পাওয়া যাচ্ছে না। বোঝাই যাচ্ছে সরকার পতনের কারণে সেও পালিয়ে গেছে। মানসিফ বুঝতে পারে না এই কন্টেইনার নিয়ে সে কি করবে। কৌতূহল সামলাতে না পেরে ঝুঁকি নিয়ে কন্টেইনারটা খোলার চেষ্টা করে সে। ভেতরে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। কন্টেইনারের ভেতরে বন্দী হয়ে আছে একটা মেয়ে। অনেকটা অ্যাকশন সিনেমার নায়িকার মতো ড্রেস আপ করা মেয়েটাকে দেখে বাংলাদেশি মনে হচ্ছে না। মেয়েটিকে দেখে ওরা ঘাবড়ে যায়। মানসিফ মেয়েটিকে জানায় সরকার পতন হয়েছে এবং যারা তাকে এখানে এনেছিল তাদের কাউকেই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে মেয়েটি তাদের কারোর সাথেই কোনো কথা বলে না। তারা যখন মেয়েটিকে নিয়ে জাহাজ থেকে বের হবার চেষ্টা করে, ঠিক তখনই দূর থেকে স্নাইপার গুলি চালায়। মেয়েটি মাটিতে লুটিয়ে পড়ে আর একটা গুলি লাগে মাংপ্রুর গায়ে। চরম বিপদের মুখেও মানসিফ পিছু হটে না। মেয়েটির গায়ে আগে থেকেই বুলেট প্রুফ জ্যাকেট থাকায় সে বেঁচে যায়। তাকে নিয়ে মানসিফ পালাতে থাকে। পেছনে স্নাইপার তখন শিকারী বাঘের মতো তাদের পিছু নিয়েছে। মানসিফ মেয়েটিকে নিয়ে গভীর জঙ্গলের দিকে ছুটতে থাকে, যেখানে শুরু হয় জীবন মৃত্যুর এক নতুন লড়াই। মানসিফও সেই রহস্যময়ী মেয়েটি তখন জঙ্গলের ভেতরে, যা মূলত চোরাকারবারিদের এলাকা। চারিদিকে বিপদের ছায়া। স্নাইপারও জঙ্গলের পাহাড়ের উপর উঠে খুঁজতে থাকে নিজের টার্গেট। হঠাৎ 3 জন ডাকাত তাকে চার্জ করে। স্নাইপার 3 জনকে গুলি করে হত্যা করে। গুলির শব্দে চারিদিকে প্রকম্পিত হয়ে ওঠে। বিপদ আঁচ করতে পেরে মানসিফরা কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। রাত গভীর হলে তারা আশ্রয় নেয় একটা পরিত্যক্ত ভাঙা বাড়িতে। এই সেই অভিশপ্ত বাড়ি যেখানে সম্ভবত কুখ্যাত অ্যালেন স্বপন তার নিজের আপন ভাইকে হত্যা করেছিল। মানসিফ অনেক চেষ্টা করেও মেয়েটির মুখ থেকে কোনো কথা বের করতে পারে না। কে এই মেয়েটি, কেনই বা সে কন্টেইনারে ছিল, আর লাল ভাই কেনই বা তাকে সীমান্ত দিয়ে পার করে দিতে বলেছিল। ব্যাপারটা যে একটা সাধারণ নারী পাচারের ঘটনা নয় সেটা সে বুঝতে পারে। একটা মেয়েকে পাচারের জন্য কখনো একটা পুরো কন্টেইনার ব্যবহার করবে না কেউ। মেয়েটির নীরবতায় মানসিফ প্রচণ্ড বিরক্ত ও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ফোনের নেটওয়ার্ক খোঁজার উসিলায় মানসিফ গোপনে তার মোবাইল বের করে মেয়েটির একটি ছবি তুলে রাখে। ওদিকে অন্ধকারের সুযোগে স্নাইপার বাইরে ওত পেতে থাকে ভোরের অপেক্ষায়। সকাল হতেই সেই বাড়িতে কিছু স্থানীয় চোরাকারবারিরা তাদেরকে ঘিরে ফেলে। তারা মূলত মেয়েটির প্রতি লোলুপ দৃষ্টি দিচ্ছিল। মানসিফ দৌড়ে পালিয়ে গেলেও মেয়েটি তার আসল রূপ দেখায়। একা হাতেই সে গুন্ডাদেরকে পিটিয়ে নাজেহাল করে দেয়। লোকগুলোকে শায়েস্তা করার পর মেয়েটি কথা বলে ওঠে এবং মানসিফকে খোঁটা দিয়ে বলে যে মানসিফের কাছে বন্দুক থাকা সত্ত্বেও সে কেন কাপুরুষের মতো পালানোর চেষ্টা করেছিল। তবে মেয়েটির বাংলা কথাগুলো কেমন যেন অস্পষ্ট ছিল। অনেকটা ভারতের আসামের উপজাতীয়রা যেই অ্যাকসেন্টে বাংলা বলে, মেয়েটিও সেই ডায়ালেক্টে কথা বলছিল। স্নাইপার যখন সেই বাড়িতে পৌঁছায়, মানসিফ আর মেয়েটিও ততক্ষণে উধাও হয়ে গেছে। পালিয়ে তারা চট্টগ্রামে চলে আসে। একটা হোটেলে মেয়েটি একটা জাল এনআইডি কার্ড ব্যবহার করে 2টো আলাদা রুম ভাড়া নেয়।
মানসিফ যখন মেয়েটিকে ফেলে পালানোর সুযোগ খুঁজছে, ঠিক তখনই তার ফোনে একটা অপরিচিত একজনের কল আসে। ওপাশ থেকে তাকে বলা হয় বাইরে থেকে রুমের দরজা লক করে এখনই হোটেল থেকে পালিয়ে যেতে। মানসিফ হোটেল থেকে বের হয়ে পাশের একটা কফি শপে গিয়ে বসে। ইতিমধ্যে সে হোটেলের সবগুলো সিসি ক্যামেরা হ্যাক করে ফেলে এবং চারপাশের পরিস্থিতির উপর নজর রাখতে থাকে। তারপর ব্যাগ থেকে ল্যাপটপ বের করে মেয়েটির ছবি দিয়ে ইমেজ সার্চ করে সে। সার্চ রেজাল্ট দেখে মানসিবের পায়ের তলা থেকে মাটি সরে যায়। মেয়েটির আসল নাম অনুরা। সে ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী এবং আন্তর্জাতিক ড্রাগ লর্ড চোচো এর প্রধান শত্রু। মেয়েটি ইনসার্জেন্স নামের একটা বিদ্রোহী গোষ্ঠী চালাচ্ছে, যারা নিজেদের স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে। অর্থাৎ তারা ভারত থেকে আসামকে আলাদা করে স্বাধীন করতে চায়। মানসিব দ্রুত হোটেলে ফিরে আসে এবং জানতে পারে অনুরা বাইরে গেছে একটু। বাইরে থেকে সে সজোরে তার নাম ধরে ডাকে। মানসিফ তার নাম জেনে গেছে দেখে অনুরা থমকে যায়। তারা হোটেলের লাউঞ্জে বসে এবং মানসিফ সেখানে অনুরার আসল পরিচয় এবং সমস্ত সত্য জানতে চায়। শুরু হয় এক নতুন রহস্যের উন্মোচন। অনুরা আর মানসিফের সম্পর্কের রসায়ন এখন এক গভীর রহস্যের মুখোমুখি। অনুরা তাকে জানায় তার অতীত, তার রাজ্য ভারতের মাদক পাচারের একটা বড় রুট। মিয়ানমার থেকে মাদক তার রাজ্যের উপর দিয়ে যায়। তার বাবা রাজনীতি করতেন, তিনি মাদক ব্যবসা বন্ধ করতে চেয়েছিলেন বলেই তাকে মরতে হয়েছে। তখন থেকেই অনুরা ইনসার্জেন্স নামের একটা বিদ্রোহী সংগঠন চালায়, যারা চায় তাদের রাজ্যকে স্বাধীন করতে। যেহেতু অনুরা তার রাজ্যকে স্বাধীন করতে চায়, তাই ভারত সরকারের কাছে সে একজন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী। অন্যদিকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে মাদক সম্রাট চোচো অনুরাকে শেষ করতে চায়। কিছুদিন আগে অনুরা গোপনে মিয়ানমারে গিয়েছিল, কিন্তু সেখানে চোচোর গ্যাংয়ের কাছে সে ধরা পড়ে যায়। চোচোর লোকেরা অনুরাকে ভারত সরকারের হাতে তুলে দিতে চায়, কিন্তু সমস্যা হলো স্থলপথে মিয়ানমার থেকে ভারতে প্রবেশ করালেই অনুরার দলের লোকেরা সেখানে হামলা করবে এবং তাকে মুক্ত করবে। এ কারণে তাকে পাঠানোর সিদ্ধান্ত হয় বাংলাদেশ দিয়ে মিয়ানমার থেকে অনুরাকে ভারতে পাঠানোর কন্ট্রাক্ট নেয় লালভাই। যেহেতু সে আন্তর্জাতিকভাবে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তাই তাকে বাসে বা প্লেনে নিতে গেলে ফেস রিকগনিশন পদ্ধতির মাধ্যমে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। এজন্যই মূলত কন্টেইনারের ভেতরে করে তাকে মিয়ানমার থেকে আখাউড়া বর্ডার দিয়ে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বিপদ তাদের ছায়ার মতো অনুসরণ করছে। কথা বলতে বলতেই হোটেলের সিসিটিভি ক্যামেরায় মানসিব দেখতে পায় সেই ভয়ঙ্কর স্নাইপারটিকে, যে একজন পেশাদার কন্ট্রাক্ট কিলার। স্নাইপারটি খুঁজতে খুঁজতে এই হোটেলে চলে এসেছে। তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে সে বুঝতে পারে মানসিব আর অনুরা তার আশেপাশেই আছে। মানসিব দ্রুত অনুরাকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হোটেলের সিঁড়ি দিয়ে ওঠার সময় স্নাইপার তাদেরকে দেখে ফেলে। শুরু হয় এক রুদ্ধশ্বাস চেজিং সিন। মানসিব বুঝতে পারে স্নাইপার তার মোবাইল ট্র্যাক করছে। সে তৎক্ষণাৎ ফোনটা ফেলে দেয় যাতে তার অবস্থান আর শনাক্ত করা না যায়। স্নাইপার যখন লোকেশন ট্র্যাক করে সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছায়, সে দেখে সেখানে শুধু ফোনটি পড়ে আছে। শিকার ততক্ষণে উধাও। মানসিবের এই উপস্থিত বুদ্ধি তাদেরকে সে যাত্রায় বাঁচিয়ে দেয়। এরপর মানসিব আর অনুরা পালিয়ে একটা নিরাপদ আশ্রয়ে পৌঁছায়। অনুরা তার দেশ ভারতে ফিরে যেতে চায়, কারণ তার লোকদের কাছে তাদের প্রয়োজন। বাংলাদেশে তার একটা বিশ্বস্ত কন্ট্যাক্ট থাকলেও দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে, অর্থাৎ সরকার পতন পরবর্তী অবস্থায় সীমান্ত পর্যন্ত পৌঁছানো তার জন্য প্রায় অসম্ভব। মানসিবের মিশনও ছিল কন্টেইনারটাকে বর্ডার পর্যন্ত পৌঁছে দেয়া। তাই সে অনুরাকে প্রতিজ্ঞা করে যাই ঘটুক না কেন সে তাকে নিরাপদে সীমান্ত পর্যন্ত পৌঁছে দেবে। পুরো রাজধানী ঢাকা তখন ডাকাত আতঙ্কে কাঁপছে। এরই মাঝে নিজেদের পরিচয় গোপন করে বোরকা পরে মানসিফ অনুরাকে নিয়ে সরাসরি চলে আসে তার বাসায়। দীর্ঘদিন পর তার বাবা মায়ের সাথে তার আবেগঘন পুনর্মিলন হয়। তারা মানসিফকে জড়িয়ে ধরে এবং অনুরাকে তাদের বড় বোনের ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। মানসিফ তার পরিবারকে সব সত্য খুলে বলে, তবে মানসিফের বড় ভাই কিছুটা সন্দিহান হয়। সে বুঝতে পারে না এই রহস্যময় মেয়েটি আদৌ তাদেরকে সব সত্যি কথা বলছে কিনা। মানসিবের কাছে সাদিয়া এসে ক্ষমা চায়। সে মানসিবকে তার পুরনো ল্যাপটপ, যেটা পুলিশের কাছ থেকে সে লুকিয়ে রেখেছিল, সেটা এনে দেয়। মানসিব কাজে বসে যায়। তাদের বাড়ির সবাইও অনুরাকে নিরাপত্তা দিতে থাকে। তারা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বাড়ির চারপাশের পরিস্থিতির উপর কড়া নজর রাখা শুরু করে। মানসিবের বড় ভাই ইতিমধ্যে জেলার সাহেবের সঙ্গে কথা বলে রাখে, কারণ তাদের ধারণা লাল ভাইয়ের সাথে জেলারের এখন কন্ট্যাক্ট থাকতে পারে। কথা হয় রাতের বেলা জেলার মানসিবের সঙ্গে দেখা করতে আসবে। তাদেরকে নিয়ে সেখানে গাড়িতে করে যায় তার বড় ভাই। অন্ধকারের ভেতরে জেলার আসে মানসিবের সাথে কথা বলতে। জেলার সাহেব তাকে জানায়
মানসিফকে কোনো নথিপত্র ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে, যার অর্থ সরকারি নথিতে সে এখনও একজন ফেরার কয়েদি। তার ওপর সরকার পতনের পর অনেক কয়েদি পালিয়ে গেছে, তাই সে চাইলেই মানসিফকে ছেড়ে দেওয়ার কথা অস্বীকার করে তাকে ফেরারি আসামি ঘোষণা দিতে পারবে। তিনি মানসিফকে লাল ভাইয়ের বিদেশের নাম্বার দেন এবং জানান যে তার সাথে যোগাযোগ না করলে মানসিফকে সেই খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। মানসিফ বুঝতে পারে সে একটা বিশাল ষড়যন্ত্রের জালে আটকা পড়েছে। মানসিফ লাল ভাইকে কল করলে সে জানায় 7 দিন পর বর্ডারে কন্টেইনার ডেলিভারি করতে হবে, কিন্তু লোকেশন চেঞ্জ হয়ে গেছে। মানসিফকে যেতে হবে ইসলামপুর বর্ডারে। আপাতত বর্ডারে রেড অ্যালার্ট চলছে, তাই 7 দিন তাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আমরা বুঝতে পারি লাল ভাই কোনো এক জায়গায় আটকা পড়ে আছে। আড়াল থেকে কেউ তাকে কথাগুলো শিখিয়ে দিচ্ছিল। এদিকে মানসিফের বাসায় সবাই অনুরাকে আপন করে নেয়। তার মা অনুরাকে একটা শাড়ি পরিয়ে দেন এবং অনুরার পরিবারের কথা জানতে চান। এর মধ্যে অনুরার বাংলাদেশের কন্ট্যাক্ট পার্সন তাকে 7 দিন পর বৃহস্পতিবারের মধ্যে ইসলামপুরে পৌঁছাতে বলে। এই অবস্থায় মানসিফের ধারণা হয় লাল ভাইয়ের লোক এবং অনুরার কন্ট্যাক্ট পার্সন সম্ভবত একই ব্যক্তি। সেই রাতে বাড়ির ছাদে বসে অনুরার সাথে মানসিফের অনেক কথা হয়। অনুরা তাকে জানায় কোনোভাবে যদি অনুরাকে ভারত সরকার গ্রেফতার করে ফেলে তাহলে তার দলের লোকেরা মানসিফকেই সেজন্য দায়ী করবে। তাই বাঁচতে চাইলে মানসিফের উচিত অনুরাকে বিয়ে করে ফেলা। বাংলাদেশে তখন যেহেতু একটা বিপ্লব ঘটে গেছে, তাই মানসিফ ভারতের একজন স্বাধীনতাকামী বিপ্লবীকে বিয়ে করেছে জানলে মানুষ খুব খুশিই হবে। হঠাৎ তাদের বাড়ির গলির সামনে একটা মাইক্রোবাস এসে থামে। রাতের বেলা ডাকাতের আতঙ্কে থাকায় গলি পাহারা দেয়া ছেলেরা মাইক্রোটাকে ভেতরে ঢুকতে দিতে চায় না। সারা রাত মাইক্রোটা সেখানেই পড়ে থাকে। রাতে মানসিফ দুঃস্বপ্ন দেখে যে সেই স্নাইপার দড়ি বেয়ে ছাদে উঠছে আর ঘরের ভেতরে ঢুকে তার বাবাকে গুলি করছে। দুঃস্বপ্ন দেখে সকালে মানসিফের ঘুম ভাঙলে সে দেখতে পায় তার স্বপ্নটাই যেন বাস্তবে পরিণত হয়েছে। সে দেখতে পায় সেই স্নাইপার ছদ্মবেশে এক লোকের সাথে বাড়িতে এসে ঢুকেছে এবং দাবি করছে এই বিল্ডিংটা পুরনো হওয়ায় সেটি ভেঙে পড়ার একটা ঝুঁকি আছে, তাই তারা এসেছে বিল্ডিংয়ের কাঠামো চেক করতে। বিপদ বুঝে মানসিফ এবং অনুরা কাছাকাছি আসে এবং দ্রুত তাদের বোনের সহায়তায় বাড়ি থেকে পালিয়ে যায়। স্নাইপারও তাদের পিছু নিলে তার একটা ট্রেনের আড়ালে গা ঢাকা দেয়। ট্রেনটা চলে যেতে অনেক সময় লাগে এবং সেই সুযোগে মানসিফ এবং অনুরা পালিয়ে যায়। এই পর্যায়ে মানসিফকে সাহায্য করে তার কাজিন সাদিয়ার সেই বয়ফ্রেন্ড মিসবা। আমরা আগেই দেখেছি মিসবাহের একটা ট্রান্সপোর্ট কোম্পানি আছে। সেই কোম্পানির সবজি বোঝাই পিকআপে করে তারা উত্তরবঙ্গের দিকে রওনা করে। সেখানে তারা মানসিফের নার্ডি বড় ভাইয়ের প্রেমিকার বড় ভাই, যে কিনা সুইজারল্যান্ডে থাকে, তার একটা ফাঁকা বাড়িতে আশ্রয় নেয়। পাড়া প্রতিবেশীদের কাছে তারা নিজেদের পরিচয় দেয় মিস্টার ও মিসেস তরফদার হিসাবে। সেই বাড়িতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। তারা একসঙ্গে রান্না করত, বাজার করতে যেত, আবার মানসিফ সেই বাড়িতে থাকা একটা গিটারে গান বাজিয়েও অনুরাকে শোনাতো। অনুরাও মানসিফকে পিস্তল চালানো শেখায় এক অজানা ভবিষ্যতের প্রস্তুতি হিসাবে। মানসিফ জানতে পারে অনুরার শত্রু চোচো আসলে এক কুখ্যাত সাইকোপ্যাথ ড্রাগ ডিলার, যার নামের অর্থ হচ্ছে প্রজাপতি, অর্থাৎ চোচো অর্থ প্রজাপতি। অনুরা প্রতিজ্ঞা করে পুলিশের হাতে ধরা পড়ার চেয়ে সে আত্মহত্যা করবে। এই একাকিত্ব তাদের মধ্যে গভীর ঘনিষ্ঠতা তৈরি করে। তারা একে অপরের কাছে আসে এবং তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। দেখতে দেখতে বৃহস্পতিবার চলে আসে। অনুরার কন্ট্যাক্ট তাকে পরদিন ইসলামপুর বর্ডারে যেতে বলে। আবার লাল ভাইয়ের লোকেরাও ফোন করে মানসিফকে ইসলামপুরে যেতে বলে। তারা মনে করতে থাকে হয়তো দুজনের কন্ট্যাক্টই একই ব্যক্তি। তারা বাসা থেকে বের হবার আগে একে অপরের কাছ থেকে ঘনিষ্ঠ আলিঙ্গন করে বিদায় নেয়। কিন্তু বিদায় নেওয়ার আগে অনুরা মানসিফকে আবারও ঘরের ভেতরে ডেকে নেয়। সে তাকে কিছু কথা বলতে চায়। মানসিফ সেই চট্টগ্রামে হোটেলে থাকতে তাকে অনুরা বলে ডেকেছিল, কিন্তু আসলে তার নাম অনুরা নয়। সে একজন ভারতীয় পুলিশ অফিসার। তার বাবাও ছিল ভারতীয় পুলিশ অফিসার। তার বাবা একটা বোমা হামলায় মারা যায়। এরপর থেকে সে আন্ডারকভার এজেন্ট হিসাবে কাজ করত। এতদিন সে ড্রাগ মাফিয়া চোচোর দলে ছিল। 6 মাস আগে তাকে নতুন একটা প্রজেক্ট দেয়া হয়। তার আসল নাম হচ্ছে রোমেলা। এতটুকু বলার পর আমরা দেখতে পাই সেই বাসার ভেতরে একটা লোক ঢুকেছে। এই লোকটাও ভারতীয় গোয়েন্দা বাহিনীর একজন সদস্য, যার নাম হচ্ছে জগদীপ। জগদীপ মানসিফের মাথার পেছনে পিস্তল দিয়ে বাড়ি দিয়ে অজ্ঞান করে দেয়। একটা ইঞ্জেকশন সে পুশ করতে চাইছিল, কিন্তু রোমেলা ইঞ্জেকশনটা নিজের হাতে নিয়ে নেয়। তারপর তারা দুজন মিলে মানসিফকে সেখানে ফেলে সেখান থেকে চলে যায় বর্ডারের দিকে। এই মুহূর্তে আমরা রোমেলার ব্যাক স্টোরি দেখতে পাই। রোমেলার বাবা ছিল একজন সহজ সরল পুলিশ অফিসার।
বাবার পথ অনুসরণ করে রোমেলাও যোগ দিয়েছিল ভারতীয় পুলিশ ফোর্সে। কিন্তু হঠাৎ একদিন আসামের ইনসার্জেন্টস নামের এক বিপ্লবী গোষ্ঠী গাড়ি বোমা হামলায় তার বাবাকে মেরে ফেলে। এরপর থেকে রোমেলার জীবনের একমাত্র টার্গেট ছিল ভারতের মাটিতে থাকা সব বিপ্লবী গোষ্ঠীকে ধ্বংস করে দেয়া। সেই লক্ষ্যেই সে ড্রাগ ডিলার চোচো এর কার্টেলে আন্ডারকভার এজেন্ট হিসাবে কাজ নেয়। সেখানকার মাদক পাচারের সব তথ্য মিয়ানমার থেকে ভারতীয় গোয়েন্দা বাহিনীকে পাঠাতো সে। কিন্তু চোচো এর দলে থাকায় তার আসল উদ্দেশ্য পূরণ হচ্ছিল না। একদিন হঠাৎ সে লক্ষ্য করে সেই ইনসার্জেন্টস নামের যে জঙ্গি বাহিনী, তাদের লিডার মারা গেছে এবং তার নতুন লিডার হিসেবে দায়িত্ব নিয়েছে সেই নেতার মেয়ে, যার নাম হচ্ছে অনুরা। অনুরার যেই ভিডিও মানসিফ ইন্টারনেটে পেয়েছিল সেটা কিন্তু রোমেলাও দেখেছিল এবং সে লক্ষ্য করে অনুরার সঙ্গে তার চেহারার অনেক মিল আছে। তখন সে তার বস চোচো এর কাছে যায় এবং তাকে একটা প্রস্তাব দেয়। যেহেতু চোচো চাইছিল অনুরাকে শেষ করতে, তাই রোমেলা চোচোকে পরামর্শ দেয় প্লাস্টিক সার্জারি করে রোমেলার চেহারা হুবহু অনুরার মতো করে দিতে, তারপর তাকে বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমার থেকে ভারতে পাঠাতে। সে গোপনে আসামে চলে যাবে এবং অনুরাকে হত্যা করে তার জায়গা দখল করবে। তার দলের লোকেরা রোমেলাকেই নিজেদের লিডার মনে করবে এবং তখন সে ইনসার্জেন্টসকে ধীরে ধীরে ধ্বংস করে দেবে। ফলে চোচো নিজের মাদক ব্যবসা ইচ্ছামতো চালাতে পারবে। চোচোর এই প্ল্যানটা খুবই পছন্দ হয়। সেদিন থেকে রোমেলা গায়েব হয়ে যায়। তাকে প্লাস্টিক সার্জারি করানো হয় এবং রোমেলা আসামীয় ভাষায় বাংলা বলা শেখা শুরু করে। যেহেতু এটা একটা টপ সিক্রেট মিশন ছিল, তাই তাকে একটা কন্টেইনারে ভরে মিয়ানমার থেকে বাংলাদেশে পাঠানো হয়। কোনোভাবে তার চেহারা যদি বাইরে আসে, তাহলে বিভিন্ন জায়গায় থাকা সিসি ক্যামেরার ফেস রিকগনিশন টেকনোলজি চায়নার গোয়েন্দা বাহিনীকে জানিয়ে দিতে পারে যে অনুরার মতো একই চেহারার অন্য কেউ ভারতে প্রবেশ করছে। যেহেতু অনুরা ছিল স্বাধীনতাকামী এবং সে চাইছিল তার রাজ্যকে স্বাধীন করতে, তাই চায়না অনুরার দলকে সাহায্য করত। তারা কোনোভাবে এই প্ল্যান জেনে গেলে রোমেলাকে শেষ করে দিত। রোমেলাকে কন্টেইনারে করে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় বর্ডার পর্যন্ত নিয়ে যাওয়ার কন্ট্যাক্ট নেয় লালভাই। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু সমস্যা বাধে সরকার পতন হওয়ায়। সরকার পতন হবার পর লালভাই পালিয়ে ভারতে চলে যায়। ভারতীয় পুলিশ তখন সবকিছু জেনে ফেলে। লালভাইকে বলে মিশন ক্যান্সেল করে মানসিবকে বলতে সে যেন রোমেলাকে উত্তরবঙ্গে নিয়ে আসে এবং ইসলামপুর বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করিয়ে দেয়। কারণ এই মুহূর্তে রোমেলা যেভাবে চট্টগ্রাম ও ঢাকাতে ঘোরাফেরা করেছে, তাতে তার পরিচয়ে এক্সপোজ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং তাদের টপ সিক্রেট মিশন পরিচালনা করা এখন আর সম্ভব নয়। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ভারতের একটি বিচ্ছিন্নতাবাদী দল ইনসার্জেন্টসের লিডার অনুরাকে সরিয়ে তার জায়গাতে নিজেদের সিক্রেট এজেন্ট রোমেলাকে প্রতিস্থাপন করাই ছিল তাদের মিশন। আর এই কাজে রোমেলাকে কন্টেইনারে ভরে ভারতে প্রবেশ করানো ছিল লালভাইয়ের দায়িত্ব। রোমেলা চলে যাবার পর মানসিভের সেই বাড়িতে চলে আসে সেই ভাড়াটে খুনি অর্থাৎ স্নাইপার। এই স্নাইপার প্রথমে মানসিফকে একটা চেয়ারে বেঁধে নিজেও চেয়ারে হাত বাঁধার অভিনয় করে বসে থাকে এবং পরে মানসিভের জ্ঞান ফিরলে তাকে মারধর করতে থাকে। এই স্নাইপার কিন্তু ড্রাগ মাফিয়া চোচো এর ভাড়া করা লোক। সে যখন জানতে পারে বাংলাদেশের সরকার ফল করেছে, তখনই সে রোমেলাকে মারার জন্য স্নাইপার ভাড়া করে। কারণ সে বুঝতে পেরেছিল লালভাই এখন আর অনুরাকে কন্টেইনারে ভরে ভারতে ঢোকাতে পারবে না, আর ফলে চায়নার গোয়েন্দারা ব্যাপারটা জেনে যাবে। তারা যখন জানবে চোচো অনুরাকে মারার জন্য প্ল্যান করেছে, তখন তারা তার উপর ক্ষেপে যাবে। তাই চোচোর এই প্ল্যান কিছুতেই এক্সপোজ হতে দেয়া যাবে না। এজন্যই সে এই ভারতীয় স্নাইপার ভাড়া করে রোমেলাকে মেরে ফেলার জন্য। স্নাইপার মানসিফকে অনেক মারধর করলেও এমনি সময় হয়তো সে কিছুতেই তাকে সাহায্য করতো না। কিন্তু রোমেলা এভাবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করায় মানসিফ এমনিতেই তার উপরে অনেক রেগেছিল। তাই সে স্নাইপারকে বলে তাকে একটা ল্যাপটপ আর মোবাইল দিলে সে ট্র্যাক করে দেখতে পারবে রোমেলা কোথায় আছে। মানসিফ রোমেলাকে ট্রেস করতে না পারলেও তার সাথে থাকা সেই পুলিশ জগদীপ এর মোবাইলটা ট্রেস করতে পারে। তারা দেখতে পায় তারা বর্ডারের দিকে যাচ্ছে এবং আর 2 কিলোমিটার দূরে আছে। তখন স্নাইপার একটা বাইকের ব্যবস্থা করে। মানসিফ সেই বাইক চালিয়ে স্নাইপারকে নিয়ে যায় সেখানে। একটা পাহাড়ের উপরে উঠে যায় তারা। স্নাইপার সেখানে একটা ভিনটেজ পয়েন্ট বের করে যেখান থেকে গুলি করে রোমেলাকে হত্যা করতে পারবে সে। কিন্তু মানসিফ কিছুতেই চাইছিল না যে স্নাইপার তাকে গুলি করুক। স্নাইপার আগে অবশ্য প্রমিস করেছিল যে সে নিজে আগে গুলি করবে না, কিন্তু আসলে রিয়েল লাইফে এই সমস্ত প্রমিস কাজে লাগে না। আর স্নাইপার জানতো যে মানসিফ তাকে মিথ্যে বলবে না, কারণ মানসিফ নিজেও রোমেলার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছে।
সে আশিক চেনে, অর্থাৎ সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে রোমেলা মানসিফকে ভালোবাসুক বা না বাসুক, মানসিফ ঠিকই রোমেলার প্রেমে হাবুডুবু খাচ্ছে। তখনই নিচের রাস্তা দিয়ে আমরা দেখতে পাই রোমেলা এবং জাগদীপ হেঁটে যাচ্ছে। সে সময় মানসিফ বারবার কথা বলে স্নাইপারকে ডিস্টার্ব করলে সে আর তাকে গুলি করতে পারে না। তখন সেই কন্ট্রাক্ট কিলার বেপরোয়া হয়ে ওঠে। সে মানসিফকে গান পয়েন্ট করে তাকে জিম্মি করে রাস্তায় নেমে যায়। মানসিফের প্রতি রোমেলার মায়া থাকায় সে তাকে গুলি করে না, কিন্তু জগদীপের তো আর কোনো মায়া নেই, তাই সে মানসিফের হাতে গুলি করে। আর সঙ্গে সঙ্গে কিলারও জাগদীপের দিকে গুলি করে। জাগদীপ গুলি খেয়ে পড়ে যায়, আর রোমেলা এবং সেই স্নাইপারের মধ্যে গুলি বিনিময় হতে থাকে। এক পর্যায়ে রোমেলার পিস্তলের গুলি শেষ হয়ে যায়। তখন সেই স্নাইপার তাকে মারতে উদ্যত হয়, কিন্তু মানসিফ রোমেলাকে বাঁচানোর জন্য আহত অবস্থাতেই সেই শুটারকে ডিস্ট্রাক্ট করা শুরু করে। সেই সুযোগে রোমেলা কিলারকে অ্যাটাক করে, কিন্তু রোমেলা সেই স্নাইপারের সঙ্গে শারীরিক শক্তিতে পারছিল না। সে খুব সহজেই রোমেলাকে পরাজিত করে ফেলছিল। ঠিক সেই মুহূর্তে মানসিফ আবার একটা লাঠি নিয়ে স্নাইপারের মাথায় বাড়ি মারে। তখন স্নাইপার অজ্ঞান হয়ে পড়ে যায়। মাঠে তখন শুধু দুইজন, রোমেলা এবং মানসিফ। মানসিফ জানতো যে রোমেলা তাকে ভালো না বাসলেও তাকে হত্যা করতে চায় না, কারণ সে সময় জাগদীপ যে ইঞ্জেকশনটা তাকে দিয়েছিল সেটা সে পুশ করেনি। সেই ইঞ্জেকশনটা পুশ করলে হয়তো মানসিফ এতক্ষণে বেঁচে থাকতো না। উত্তেজনাকর সেই মুহূর্তে দুইজন দুইজনের দিকে পিস্তল তাক করে থাকে। রোমেলা বলে তার মিশনে একমাত্র লুপ হোল হলো মানসিফ, তাই তাকে শেষ করতেই হবে। অন্যদিকে মানসিফ পিস্তল নামিয়ে তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি। সে রোমেলাকে বলে, আর কত এভাবে আন্তর্জাতিক অপরাধীদের পেছনে লুকিয়ে বেড়াবে, আর কত আন্ডারকভারে থাকবে, তার চেয়ে চলো একসাথে পালিয়ে যাই, নতুনভাবে জীবন শুরু করি। মানসিফের কথা হয়তো রোমেলার মধ্যে এক অদ্ভুত প্রতিক্রিয়া তৈরি করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই মানসিফের পেছনে থাকা স্নাইপার অজ্ঞান অবস্থা থেকে উঠে দাঁড়ায়। রোমেলা তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু মানসিফ ক্ষণিকের উত্তেজনায় ভেবে নেয় রোমেলা বুঝি তাকেই গুলি করেছে। তাদের একসাথে থাকা দিনগুলোতে রোমেলাই ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য মানসিফকে পিস্তল দিয়ে গুলি চালানো শিখিয়েছিল। রোমেলা যখন স্নাইপারকে গুলি করে তখন ভয় পেয়ে আত্মরক্ষার্থে আউট অফ রিফ্লেক্সে নিজের পিস্তল থেকে গুলি চালিয়ে বসে মানসিফ, আর সেই গুলিটা লাগে আনুরার বুকে। মানসিফের কোলেই আনুরা নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পাগলের মতো কাঁদতে থাকে মানসিফ, কারণ সে আসলেও রোমেলাকে ভালোবেসে ফেলেছিল এবং সে বুঝতে পারে রোমেলা তাকে নয় বরঞ্চ সেই স্নাইপারকে গুলি করতে গিয়েছিল, কিন্তু সে নিজের ভুলে গুলি করে মেরে ফেলল নিজের প্রথম ভালোবাসাকে। সব কিছু শেষ হয়ে যাবার পর আগে যেমন পুলিশ এসে বলতো আইন নিজের হাতে তুলে নেবেন না, সেরকম আমরা দেখতে পাই ডিআইজি বরুণ সাহেবকে বেশ কিছু সেনা সদস্যকে নিয়ে এসেছে। সেনা সদস্যরা চারিদিকে ঘিরে ফেলে এবং এখানেই শেষ হয় ক্যাকটাস ওয়েব সিরিজের এই সিজনটি। প্রিয় দর্শক, এখানেই শেষ হয় ক্যাকটাস ওয়েব সিরিজের কাহিনী, যেখানে আমরা দেখতে পেলাম মানসিফ নামের এক হ্যাকার যে কিনা জড়িয়ে পড়ে এক আন্তর্জাতিক রাজনৈতিক ষড়যন্ত্রের ভেতরে, যেখানে প্রতিটি মুহূর্তেই তাকে সার্ভাইভ করার জন্য লড়াই করতে হয়। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রিয় দর্শক, অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম একসাথে আলাদা চলছে এবং সেখানে কিন্তু আপনাদের জন্য আছে একটি কুইজ কন্টেস্ট, যেই কন্টেস্টে অংশগ্রহণ করে আপনাদের মধ্যে থেকে 4 জন বিজয়ী প্রত্যেকে জিতে নিতে পারেন 500 টাকা সমমূল্যের ঈদ উপহার। সুযোগটি মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলে গিয়ে অথবা কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে আসুন আমাদের একসাথে আলাদা ওয়েব ফিল্মের রিভিউ এবং কুইজ কন্টেস্টে অংশগ্রহণ করে জিতে নিন পুরস্কার। আমাদের আজকের ভিডিওতে একটি লাইক এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ আবারও রেখে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়।